বিএনপির আজকালকার যে সমস্ত কথাবার্তা বলে তাতে মনে হয় যে জনগণ 5 তারিখ থেকে পেছনে চলে গেছে। তারা 31 দফায় যে সমস্ত কথা বলছিল সেখান থেকে পিছনে গিয়ে আজকে সংস্কারের বিরোধিতা করছে। তাদের কেউ কেউ এমন কথাও বলছেন যে যারা সংস্কারের কথা বলে তাদের হাত ভেঙে দিতে হবে। তো এটা করতে হলে তো তাদের গিয়ে হাত ভাঙার জন্য তাদেরকে ইংল্যান্ডে যেতে হবে। এই যে ঘোষণাপত্র হয়েছিল, এই ঘোষণাপত্রের নিচে সই করছিলেন আসলে অধ্যাপক ইউসুফ আলী। অধ্যাপক ইউসুফ আলী যখন আসলে স্বাক্ষর করেন, তার স্বাক্ষরে যখন এই দলিলটা যায়, তার পরিচয় ছিল একটা। সে পরিচয়টা এরকম না যে আসলে তিনি একজন ইলেক্টেড এমএনএ, মানে তখন তো মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি দুইটা ব্যাপার ছিল। উনি আসলে ওনার পরিচয় হিসাবে, এই দলিলের পরিচয় হিসেবে যেটা আসছিল, এটা হচ্ছে গণপরিষদের পক্ষ থেকে উনি দলিলটা করেছিলেন। আরিফ যে আসলে আইনগত জায়গাগুলি তৈরি করে বলার চেষ্টা করেছেন, এই আইনি ভিত্তি আসলে স্বাধীনতার ঘোষণা দেওয়ার আইনি ভিত্তিটা যে এসছিল, এটা এসছিল এই কারণে যে বলা হয়েছিল 70 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যারা নির্বাচিত হবে, মানে মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় সংসদের নির্বাচিত যারা, সেই সদস্যদের দুইটা কাজ। তার প্রথম কাজ হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিংবা গণপরিষদের সদস্য হিসেবে তারা প্রথমে একটা সংবিধান তৈরি করবে এবং এই সংবিধানটা অ্যাপ্রুভ হওয়ার পরে এই সংবিধানের আলোকে তারা সরকার গঠন করে দেশ চালাবে। ওনারা যখন আসলে বসার কথা হচ্ছিল, যেখানে বসার কথা হচ্ছিল, মনে হচ্ছিল যে পার্লামেন্টে বসার আলাপ হচ্ছে। পার্লামেন্টে বসার আলাপ হচ্ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বসার কথা, তাদের সংবিধান করার জন্য বসার কথা ছিল। শেখ মুজিবের 7 মার্চের যদি ভাষণ আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন উনি বলছেন যে কি অপরাধ করেছিলাম, আমাদেরকে এবং আমাদের দলকে এই দেশের মানুষ ভোট দিয়েছে, আমরা জাতীয় সংসদে বসবো, শাসনতন্ত্র তৈরি করব। তখন পর্যন্ত সংবিধান হচ্ছে শাসনতন্ত্র হিসাবে পরিচিত ছিল। তার মানে আমি কথাটা বলছি দুইটা কারণে। এক হচ্ছে যে আজকে একটা তর্ক এরকম করা হচ্ছে যে যদি জাতীয় পরিষদ কিংবা সংসদের নির্বাচন করা হয় তাহলে তো আসলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিংবা রিফর্ম অ্যাসেম্বলি যাই আপনি নাম দেন, সংবিধান সংস্কার সভা বলেন, সংবিধান পুনর্বিবেচনা সভা বলেন, যাই বলেন, একটা নাম আপনি দিবেন, একটা রিফর্ম অ্যাসেম্বলি যদি আপনি করেন, এইটা করে তারপরে এটা এই সংবিধান গ্রহণ করে তারপরে আরেকবার নির্বাচন করতে করতে তো আসলে জাতীয় সংসদের নির্বাচন আপনি পিছিয়ে দিচ্ছেন। যারা আসলে আগে আগে নির্বাচন করতে চায় তারা এই সংবিধানের রিফর্মের ব্যাপারটাকে, এই সংবিধানের সংস্কারের ব্যাপারটাকে তারা এমন করে বলতে চান যে এটা জাতীয় সংসদ নির্বাচনকে আসলে পিছিয়ে দেওয়ার একটা অজুহাত হিসাবে এটাকে সামনে আনা হচ্ছে। আমাদের জায়গা থেকে, যেটা জেএসডি বলেছে, আমাদের জায়গা থেকে কিংবা সাকিদের জায়গা থেকে আমরা বলছি যে না, এটা দরকার নেই, পিছিয়ে দেওয়া লাগে না। 70 সালের যে উদাহরণ, 70 সালের এখানকার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাকে কাজে লাগালেই সম্ভব যে আপনি একদিনে একটা নির্বাচনের ভেতর দিয়েই আপনি 2টা দায়িত্ব সম্পন্ন প্রতিনিধি নির্বাচন করতে পারেন। যারা প্রথমে বসে একদিনেই হতে পারে, এটা এক সপ্তাহেই হতে পারে, প্রথম যেইভাবে আসলে সংবিধান সংশোধন হয় সেইভাবেও হতে পারে, সেইভাবে প্রথম অধিবেশনেই আপনি এটার আসলে সংশোধন করে ফেলতে পারেন, সংস্কার করে ফেলতে পারেন। কারণ আমরা বলছি কি কি সংস্কার হবে, কোন কোন জায়গায় আপনি সংস্কার করবেন, কি কি বিষয়ে সংস্কার হবে, এটা নিয়ে তো আলোচনা হচ্ছে। আমরা বলতেছি, এবি পার্টি বলতেছে, ছাত্ররা বলতেছে, বিএনপি বলতেছে, তাদের তো 31 দফা ছিল। কথাটা হচ্ছে যে 31 দফা থেকে তারা 5 তারিখের পরে আরও পিছিয়ে যাবে নাকি 31 দফার পরে তাদের আসলে আরেকটু বাড়বে, এইটা নিয়ে একটা আলাপ হতে পারে। 5 তারিখের পরে জনগণের আকাঙ্ক্ষা কি আরও, চাহিদা কি আর একটু সামনে এসছে নাকি 5 তারিখের পরে এটা পিছিয়ে গেছে। বিএনপির আজকালকার যে সমস্ত কথাবার্তা বলে তাতে মনে হয় যে জনগণ 5 তারিখ থেকে পেছনে চলে গেছে। তারা 31 দফায় যে সমস্ত কথা বলছিল সেখান থেকে পিছনে গিয়ে আজকে সংস্কারের বিরোধিতা করছে। তাদের কেউ কেউ এমন কথাও বলছেন যে যারা সংস্কারের কথা বলে তাদের হাত ভেঙে দিতে হবে। তো এটা করতে হলে তো তাদের গিয়ে হাত ভাঙার জন্য তাদেরকে ইংল্যান্ডে যেতে হবে।
কারণ তাদের দলের নেতা তো বলে যে সংস্কারের কথা তারাই সবার আগে বলছে, তারাই নাকি এখানে সংস্কারের প্রবক্তা। এই যে স্ববিরোধিতা, এই জায়গাগুলির কোনো প্রয়োজন নাই, এগুলি খুবই বালখিল্য আলাপ হচ্ছে। একটা এরকম সময়ে দেশের যখন ধরেন এক ধরনের সবাই মিলে একটা বড় রকমের পরিবর্তনের ভেতর দিয়ে যাওয়ার পরিস্থিতি, সেরকম সময়ে আরও দায়িত্বশীল, আরও সহনশীল এবং গঠনমূলক আলোচনা হওয়া দরকার। আমরা মনে করি এই পদ্ধতিগুলি কোনোটাই আমাদের আবিষ্কার করে না। সংবিধান সংস্কার সভার যে নির্বাচনের কথা আমরা বলছি এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা যে একসাথে করার কথা আমরা বলছি, এটা আমাদের মাথা থেকে তো আসে না, এটা আমাদের এখানকার ঐতিহাসিক বাস্তবতায় অভিজ্ঞতার মধ্যে আছে। তবে এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমরা বলতে চাই যে কেন আমরা সংবিধান সংস্কার সভার কথা বলছি। বিএনপি যেরকম বলে যে এটা তো হচ্ছে আমরা পার্লামেন্টে গিয়ে যেইভাবে 17 বার সংশোধন করা হয়েছে সেইভাবে আমরা সংশোধন করে নিতে পারি। হ্যাঁ, এটা পারা যায়, তো এটা পারা যায়, এটার নমুনা আছে। পারা যাওয়ার পরিণতি কী হয় এটারও আমাদের নমুনা আছে। ধরেন সমস্ত রাজনৈতিক দল, সারা দেশের জনগণ সবাই মিলে 9 বছর ধরে আন্দোলন করে এবং তারপরে আরও 5 বছর 14 বছর আন্দোলন করে এইখানে নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো। আর এটা শুধুমাত্র দাবির মধ্যে থাকলো না, এটা সংবিধানে একটা সংশোধনী আকারে যুক্ত করা হলো। ত্রয়োদশ সংশোধনী বলা হলো এটাকে। ত্রয়োদশ সংশোধনীকে পরবর্তীকালে আদালতে, উচ্চ আদালতে 4-3 ভোটে এটা নাই হয়ে গেল। তা আমরা কি এইবার যে ছেলেরা জীবন দিচ্ছে, এইবার যে ছেলেরা এখনো পর্যন্ত হাসপাতালে, এইবার যে এখনো বিনা চিকিৎসায় মারা যায়, ওই যে রিক্সাওয়ালার সন্তান, তার মৃত্যু, তাদের মৃত্যু, এই মৃত্যুর পরেও এমনভাবে এটাকে সংশোধন করব যাতে পরবর্তীতে আদালতের 4-3 ইচ্ছা করলে এটা উড়াই দিতে পারে। আমরা নিশ্চয়ই এরকম কোনো ধরনের মানুষের জীবনদানকে, ছাত্র, শ্রমিক, কৃষক এবং মেহনতি মানুষের যে রক্তপাত, যে জীবনদান, এইটাকে কয়েকজন বিচারপতির ইচ্ছা অনিচ্ছার উপরে আমরা ছেড়ে দিতে পারবো না। অথবা আরেকটা জিনিস কি হয়, তারপরে ওনারা যেটা করলেন, সংসদে গিয়ে পঞ্চদশ সংশোধনীর ভেতর দিয়ে এটাকে সংসদেও বাতিল করলেন। কারণ সংসদের কি ক্ষমতা আছে? সংসদের ক্ষমতা আছে যে পথে ওনারা সংশোধনী আনেন সেই পথেই তারা সংশোধনী বাতিল করতে পারেন। আজকের সরকার মনে করলেন যে হ্যাঁ, এগুলি আমরা সংশোধন করলাম। 2 দিন পরে তাদের আরেকটা সরকার এসে বলল যে এই যে ত্রয়োদশ সংশোধনীর মতো এই সংশোধনীটা আসলে অবৈধ। কোনো কারণে আওয়ামী লীগ এসে কিংবা তার 14 দল এসে কিংবা অন্য কেউ এসে তাদের মনে হলো যে এই যে শাসন ব্যবস্থা পরিবর্তিত হয়েছে, এইটার ভেতরে জনগণের হাতে যত ক্ষমতা গেছে, জনগণকে এত ক্ষমতা দেওয়া ঠিক না। এরা খুব বেয়ারা, এরা আসলে বাড়াবাড়ি করে, এদের ক্ষমতা কমায় দিতে হবে। আরেকবার 200 সদস্য একমত হয়ে তারপরে বলল যে এই যে সংশোধনী আনা হয়েছিল এই সংশোধনীটা আসলে ভালো না, এটা বাতিল করে দিলাম। আমরা কি 200 সংসদ সদস্যের কাছে আমাদের সন্তানদের জীবনদান ছেড়ে দেব? এইটা ছাড়বো না বলেই আসলে আমরা সংবিধান সংস্কার সভার কথাটা বলি। আমরা সংবিধান সংস্কার সভার কথা বলি, এটা আমাদের কোনো শখের জন্য বলি না। এই 53 বছরের অভিজ্ঞতা, বাংলাদেশের 53 বছর কিংবা 54 বছর, অন্য অনেক জাতির আসলে 500 বছরের অভিজ্ঞতার সমান। আমরা এই 53 বছরের মধ্যে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছি। আমরা সামরিক সরকার দেখছি, সামরিক সরকার কিভাবে বেসামরিক সরকার হয় এটা দেখছি, বেসামরিক সরকার আবার কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হয় সেটা দেখছি। আমাদের এখানে প্রবাসী সরকার দেখছি, দেশের সরকার দেখছি, 3টা সংবিধান দেখছি। অতএব এগুলি আমাদেরকে কিছু অভিজ্ঞতা দিচ্ছে। এই অভিজ্ঞতা যদি আমরা আসলে এই অভিজ্ঞতাটাকে যদি আমরা মনে করি যে এটা আমরা কাজে লাগাবো, তাহলে অন্তত এবারও আরেকটা ভুল হইতে পারে, তো সেই ভুলটা নতুন ভুল হইতে হবে। পুরনো ভুল আবারও একই ভুল, সেই ভুলটা আসলে বাংলাদেশের আর করতে যাওয়া উচিত না। এইবার যে সংশোধনী কিংবা এইবার যে সংস্কার, যতটুকু সংস্কার যারাই রাজি হোক, ধরেন আমার 100টা সংস্কারের ইচ্ছা আছে, সাইফুল ভাইদের 5টা আছে, আরেকজনের 10টা আছে, ধরেন 5টাই আমরা পরিবর্তন করব। 5টা যদি পরিবর্তন করতে আমরা সবাই মিলে একমত হই, তাহলে এমনভাবে পরিবর্তন করব যে এইটাকে আবার বদলাইতে হলে তার আমার কাছে এসে ভোট চায়া পরিবর্তন করতে হবে। আবার বলতে হবে যে 5টা যে পরিবর্তন করছিলাম, এই 5টাকে পরিবর্তন করার জন্য আমরা আবার ক্ষমতায় যাইতেছি, আমাদেরকে ভোট দেন। সেই ক্ষমতা জনগণের কাছে তুলে দেওয়ার নাম হচ্ছে স্বৈরতন্ত্রকে কবর দেওয়া। স্বৈরতন্ত্র কবর দেওয়ার অর্থ এই না যে হাসনাত কায়েমের কাছে ক্ষমতা দিয়ে দেন, এর আগে হাসিনা খুব ভালো ছিল, আরে খারাপ ছিল। হাসিনা খারাপ, হাসনাত কায়েম ভালো, হাসনাত কায়েম খারাপ,
এবি পার্টি ভালো, এইভাবে সংস্কার মানে এইটা স্বৈরতন্ত্রকে বিদায় করার পথ না। স্বৈরতন্ত্র বিদায় করার পথ হচ্ছে স্বৈরতান্ত্রিক কাঠামো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, স্বৈরতন্ত্রের যে ক্ষমতাতন্ত্র সেটাকে পরিবর্তন করে জনগণের কাছে যতটা সম্ভব ক্ষমতা দিয়ে দেওয়া, এবং জনগণের কাছে ক্ষমতা দেওয়ার জন্যে এইবারের যে সুযোগ, এই সুযোগকে কাজে লাগাইতে হবে। এবং এইটা লাগানোর জন্যে আজকে আপনারা যে আয়োজন করছেন, সেইখানে আমরা বলতে চাই যে এর চাইতে যৌক্তিক, এর চাইতে রেশনাল কোনো বক্তব্য যদি আসলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক গোষ্ঠী কোনোভাবে উত্থাপন করতে পারে, আমরা তো সেটাকে সমর্থন করি। কিন্তু এখন পর্যন্ত যারা নির্বাচন চান এবং যারা সংস্কার চান, এই দুইটা অংশকেই এক করে সমঝোতার ভিত্তিতে একটা টেকসই একটা সংস্কার করার জন্য আমাদের বিবেচনায় এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। এর চাইতে ভালো উপায় যেটা বললাম, যদি কারো প্রস্তাবে থাকে তাহলে সেটা মানব। কিন্তু কেউ যদি বলে যে হাত ভেঙে দেবো এটা বললে, কিংবা কেউ যদি বলে যে এতটা না হইলে আমরা মানব না, তাদের কোনোটাকেই আসলে বাংলাদেশের জন্য এই মুহূর্তে বাংলাদেশের রিজনেবল রেসপন্সিবল পলিটিক্স বলে মনে হয় না। বাংলাদেশ একটা খুব বিপজ্জনক সময়ে পার করতেছে। রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল সিচুয়েশনটা এইখানে আজকে আলাপ করতেছি না, কিন্তু এটা বলতেছি যে একটা খুব খারাপ সময়ের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, খুব ঝুঁকিপূর্ণ সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। অতএব এইখানে যতটা সমঝোতা করা যায় এবং যতটা জনগণের পক্ষে থাকা যায়, যতটা শহীদদের রক্তের অনুগত থাকা যায়, এবং যতটা বেইমানি না করে আন্দোলন ব্যাহত হওয়ার জন্যে পরীক্ষিত পথে, যেটা ব্যাহত হওয়ার যে সমস্ত পদ্ধতি আছে সেগুলিকে অনুসরণ না করে এটাকে রক্ষা করার পথে যাওয়া যায়, সেই পথে আসার জন্যে সবাইকে আমন্ত্রণ জানিয়ে, এবং এই পথে আমরা চাইলে সবাই মিলে সেটা আমরা করতে পারবো, সফল করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে এবং এই আয়োজন করার জন্য আপনারা যারা আয়োজন করছেন, আয়োজকদের ধন্যবাদ, এবং এতক্ষণ ধরে যারা কথা শুনছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।